বাংলাদেশের চট্টগ্রামে বিদ্রোহের সুর। ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই চট্টগ্রামে চাকমাদের চাঞ্চল্যকর দাবিতে সরগরম ভূ রাজনীতি। দিল্লি না ঢাকা স্লোগান তোলা বাংলাদেশে এখন ওলটপুরাণ। চট্টগ্রামের স্বতন্ত্র জনগোষ্ঠী চাকমাদের তরফে করা হচ্ছে ভারতের পক্ষে সওয়াল। চাকমাদের তরফে চট্টগ্রামকে ভারতের সঙ্গে যুক্ত করার দাবির পরেই ঢাকার রাজনীতির তোলপাড়। যে বাংলাদেশ জানিয়েছিল তারেক ভারতে আসবেন না, সেই বাংলাদেশ এখন বলছে তাদের প্রধানমন্ত্রীর দিল্লি সফর বাতিল হয়নি। স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে, কেন ভারতের সঙ্গে পার্বত্য চট্টগ্রামকে যুক্ত করতে চাইছেন চাকমা নেতারা? তবে কি ফের ভাঙতে চলেছে বাংলাদেশ? পার্বত্য চট্টগ্রামের দখল নেবে ভারত? চাকমা নেতাদের দাবি কতটা বাস্তবসম্মত এবং এর রাজনৈতিক তাৎপর্য কি? বাংলাদেশের প্রত্যার্পণ সংক্রান্ত শর্তকে অপমানজনক বলার পেছনে চাকমা নেতাদের মূল যুক্তি কি? চাকমা নেতাদের দাবির জবাবে ভারত সরকারের কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? তারেকের দিল্লি সফর নিয়ে বাংলাদেশের সুর নরম করার কারণ কি? তিস্তা ইস্যুতে ভারতের সঙ্গে বন্ধুত্ব কেন নষ্ট করতে চাইছে না বাংলাদেশ? পার্বত্য চট্টগ্রাম ইস্যু কি আগামী দিনে ভারত বাংলাদেশ সম্পর্কের নতুন ফ্ল্যাশ পয়েন্ট হয়ে উঠতে পারে? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের এর আগের একটি এপিসোডেই জানিয়েছিলাম যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের প্রসঙ্গে নয়াদিল্লির ওপর দুটি কঠিন শর্ত চাপিয়েছে ঢাকা। বাংলাদেশের বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়েছে যে ভারতে নাকি বর্তমানে তারেক রহমানের সফরের জন্য অনুকূল পরিস্থিতি নেই, আর সেই পরিস্থিতি তখনই তৈরি হবে যখন ভারত দুটি শর্ত পূরণ করবে। কি সেই শর্ত? প্রথমত, শেখ হাসিনা সহ ভারতে আশ্রয় নেওয়া পলাতক আসামিদের প্রত্যর্পণ বা বাংলাদেশে ফেরানোর প্রক্রিয়া দ্রুত করতে হবে। আর দ্বিতীয়ত, ইনকিলাব মঞ্চের ছাত্র নেতা শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদেরও অবিলম্বে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নিতে হবে। আর বাংলাদেশের এমন অনড় এবং শর্তযুক্ত দাবি ঘিরেই এবার ভারতের কাছে কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন ভারতের চাকমা জনগোষ্ঠীর নেতারা। চাকমা নেতাদের দাবি, বাংলাদেশের সরকারের এই অপমানজনক অবস্থানের জোরালো এবং কূটনৈতিক প্রতিবাদ করা উচিত ভারতের। এমনকি বাংলাদেশ এই প্রত্যর্পণের শর্ত প্রত্যাহার না করা পর্যন্ত ভারত থেকে বাংলাদেশের ডিজেল সরবরাহ সম্পূর্ণ বন্ধ রাখারও দাবি জানিয়েছেন তারা। তাদের আরও দাবি, ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশের সমস্ত রকম জ্বালানি সরবরাহ অবিলম্বে স্থগিত করা হোক। আপনাদের আগেও বহুবার এই এডিটার্স ডায়েরির এপিসোডে জানিয়েছি যে এই 131.5 কিলোমিটার দীর্ঘ পাইপলাইনের মাধ্যমে প্রতি বছর ওই বাংলাদেশে প্রায় 1,80,000 মেট্রিক টন উচ্চ গতির ডিজেল সরবরাহের দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে ভারতের। এদিকে পশ্চিম এশিয়ায় ভূ রাজনৈতিক সংঘাতের কারণে বৈশ্বিক বাজারে জ্বালানি সরবরাহের বিঘ্ন ঘটলেও চলতি বছরের মার্চ এবং এপ্রিল মাসেই ভারত প্রায় 30,000 টনেরও বেশি ডিজেল ওই বাংলাদেশে পাঠিয়েছে। তবে চাকমারা শুধু ডিজেল সরবরাহ স্থগিত করার দাবিতেই কিন্তু আটকে নেই। পূর্ব ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি গোষ্ঠীর কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে যে বিদ্যুৎ রপ্তানি করা হয় তাও অবিলম্বে বন্ধ করার দাবি তুলেছেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের চাকমা নেতারা। চাকমা নেতাদের সাফ কথা, বাংলাদেশ সরকার যখন ভারতের ওপর একতরফা কূটনৈতিক শর্ত চাপাচ্ছে তখন নয়াদিল্লিরও উচিত তার যোগ্য এবং কঠোর জবাব দেওয়া। এদিকে ভারতের নিজস্ব জ্বালানি নিরাপত্তা নিয়েও সাম্প্রতিক দিনগুলোতেও এক বড় উদ্বেগ তৈরি হয়েছে। এই মাসেই 16 তারিখে ভারত সরকার দেশের ইতিহাসে প্রথমবারের মতন সরকারি এবং বেসরকারি খাতের শোধনাগার এবং আপস্ট্রিম সংস্থাগুলোর জন্য সর্বোচ্চ এলপিজি এবং রান্নার গ্যাস উৎপাদনের একটি বিশেষ লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক সংকটের জেরে আমদানি করা জ্বালানির ওপর নির্ভরতা কমাতে দৈনিক 63,810 মেট্রিক টন এলপিজি উৎপাদনের এই কড়া নির্দেশিকা জারি করেছে পেট্রোলিয়াম মন্ত্রক। আর ভারতের অভ্যন্তরীণ এই টানাপোড়েন এবং জ্বালানি সুরক্ষার বিষয়টিকে সামনে রেখেই বাংলাদেশের সঙ্গে ভারতের যাবতীয় বিদ্যুৎ এবং জ্বালানি সহযোগিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলতে শুরু করেছেন অধ্যাপক গৌতম চাকমা এবং সুহাস চাকমারা।
জ্বালানি কূটনীতির এই পাল্টা চাপের পাশাপাশি তাদের মূল এবং প্রধান দাবিটি হল পার্বত্য চট্টগ্রামকে পুনরায় ভারতের অন্তর্ভুক্ত করা হোক। চাকমা নেতাদের দাবি, 1947 সালে দেশভাগের সময় 98% অমুসলিম অধ্যুষিত পার্বত্য চট্টগ্রাম অন্যায়ভাবে পাকিস্তানের অন্তর্ভুক্ত হওয়ার যে ঐতিহাসিক ট্র্যাজেডি ঘটেছিল তার যথাযথ সমাধানের জন্য এবার মোদী সরকারকে প্রয়োজনীয় ঐতিহাসিক এবং আইনি পদক্ষেপ নিতে হবে। তাদের দাবি অনুযায়ী 1947 সালের সেই ঐতিহাসিক দিনগুলোতে পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জনগণের সিংহভাগই ভারতের সঙ্গে যুক্ত হওয়ার দাবি তুলেছিল এবং ধর্মের ভিত্তিতেই দেশভাগের নিয়ম মেনে 1947 সালের 15ই আগস্ট রাঙামাটিতে অত্যন্ত আনন্দঘন পরিবেশে ভারতের জাতীয় তেরঙ্গা পতাকাটাও উত্তোলন করা হয়েছিল। আর এখন প্রশ্ন, ওই 1947 সালে ঠিক কোন ঘটনা ঘটেছিল? দেখুন, 1947 সালের 15ই আগস্ট দেশভাগের সময় পার্বত্য চট্টগ্রামের 98% অমুসলিম আদিবাসী মানুষ একেবারে নিশ্চিত ছিলেন যে তারা ভারতের অংশ হতে চলেছেন। এই দৃঢ় আত্মবিশ্বাসে উদ্বুদ্ধ হয়ে আদিবাসী নেতা স্নেহকুমার চাকমার নেতৃত্বে রাঙামাটিতে স্বাধীন ভারতের তেরঙ্গা পতাকা উত্তোলন করে বর্ণিল স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছিল। কিন্তু এর মাত্র দুদিন পর অর্থাৎ 17ই আগস্ট 1947 র্যাটক্লিফ লাইনের চূড়ান্ত মানচিত্র প্রকাশ পেতেই পাহাড়ি মানুষের স্বপ্ন ভেঙে একেবারে চুরমার হয়ে যায়। কৌশলগত কারণে পাকিস্তান যাতে চট্টগ্রাম বন্দরটি নির্বিঘ্নে পরিচালনা করতে পারে সেই ভৌগোলিক এবং অর্থনৈতিক অজুহাতে জনসংখ্যার ধর্মীয় অনুপাতকে সম্পূর্ণরূপে উপেক্ষা করে ব্রিটিশরা এই অঞ্চলটিকে তৎকালীন পূর্ব পাকিস্তানের সঙ্গে অন্তর্ভুক্ত করে দেয়। আর এই ঘোষণার পরপরই পাকিস্তানি সেনাবাহিনীর বালুচ রেজিমেন্ট একেবারে বন্দুকের নলের মুখে রাঙামাটিতে প্রবেশ করে সগৌরবে ওড়ানো সেই ভারতের জাতীয় পতাকা নামিয়ে দেয় এবং সেখানে পাকিস্তানের পতাকা তুলে দেয়। ব্রিটিশদের এই একতরফা সিদ্ধান্ত এবং নতুন স্বাধীন হওয়া ভারত সরকারের চূড়ান্ত নিষ্ক্রিয়তার কারণে রাতারাতি নিজেদের ভাগ্য বদলে যাওয়ার এই ঐতিহাসিক ট্র্যাজেডিকেই চাকমা জনগোষ্ঠী আজও কিন্তু ভুলতে পারেনি, যার প্রতিবাদে তারা প্রতি বছর ওই 17ই আগস্ট দিনটিকে কালো দিবস হিসেবে পালন করে আসছে। আর এই ঐতিহাসিক ভুল সংশোধন এবং বর্তমান বাংলাদেশে তাদের জাতিগত অস্তিত্ব রক্ষার তাগিদেই মূলত ভারতের সঙ্গে যুক্ত হওয়ার দাবি তুলছেন চট্টগ্রামের চাকমা নেতারা। দেখুন, একথা অস্বীকার করার কোনো জায়গা নেই যে সমতল থেকে লক্ষ লক্ষ বাঙালি মুসলিমদের এনে ওই পাহাড়ি অঞ্চলের ডেমোগ্রাফি সম্পূর্ণ বদলে দেওয়া, দীর্ঘস্থায়ী ধর্মীয় এবং জাতিগত নিপীড়ন এবং 1997 সালের ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি দীর্ঘ 3 দশকেও পূর্ণাঙ্গ বাস্তবায়িত না হওয়ার কারণে আজ পাহাড়ি আদিবাসীদের মধ্যে ক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। ভারতের ত্রিপুরা এবং মিজোরামের উপজাতিদের সঙ্গে গভীর সাংস্কৃতিক এবং জাতিগত মিল থাকায় এবং নিজেদের আদিম ভূমিতে সংবিধানের এবং সামরিক সুরক্ষা নিশ্চিত করতেই ভারতের চাকমা সংগঠনগুলো এখন আন্তর্জাতিক আদালত এবং মোদী সরকারের সরাসরি হস্তক্ষেপ দাবি করছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে তবে কি ফের এবার ভাঙতে চলেছে বাংলাদেশ? পার্বত্য চট্টগ্রামের দখল কি সত্যিই নিতে যাচ্ছে ভারত? আর চাকমা নেতাদের এই চরম দাবির জবাবে ভারতের মোদী সরকারেরই বা কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? বাংলাদেশ কি ফের ভাঙতে চলেছে? ভারত কি সত্যিই পার্বত্য চট্টগ্রামের দখল নিতে যাচ্ছে? দেখুন, সত্যি কথা বলতে এর কোনো বাস্তব ভিত্তি কিন্তু নেই, বরং এমন পদক্ষেপ আন্তর্জাতিক আইন এবং নিয়মের বিরুদ্ধেও বটে। ভারতের কিছু চাকমা নেতা অবশ্য ঐতিহাসিক দেশভাগের সেই ভুল সংশোধন বা বাংলাদেশে তাদের সম্প্রদায়ের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে ভারতের হস্তক্ষেপ দাবি করেছে। কিন্তু ভারত সরকার সবসময় বাংলাদেশকে একটি স্বাধীন এবং সার্বভৌম দেশ হিসেবেই কিন্তু সম্মান করে এসেছে। 2015 সালের স্থল সীমান্ত চুক্তির মাধ্যমে ভারত এবং বাংলাদেশ নিজেদের আন্তর্জাতিক সীমান্ত চূড়ান্তভাবে নির্ধারণ করেছে। তাই ভারতের নীতি কখনোই অন্য কোনো প্রতিবেশী দেশের জমি জোর করে দখল করে নেওয়া নয়, বরং নিজেদের নিরাপত্তা এবং দুই দেশের স্বার্থেই ভারত বাংলাদেশ স্থিতিশীলতা চায়। তাই সোশ্যাল মিডিয়ায় ছড়ানো নানান গুজব বা কিছু চাকমা নেতার ব্যক্তিগত দাবির কারণে ভারত বাংলাদেশে কোনো সামরিক অভিযান এই মুহূর্তে চালাবে বা ওই পার্বত্য চট্টগ্রাম দখল করবে এমন সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। অর্থাৎ
ভারতের চাকমা নেতাদের পার্বত্য চট্টগ্রামকে ভারতের অন্তর্ভুক্ত করার দাবিটি ঐতিহাসিক আবেগের দিক থেকে তাৎপর্যপূর্ণ হলেও বাস্তবসম্মত ভূ রাজনীতি এবং আন্তর্জাতিক আইনের বিচারে এটি সম্পূর্ণ অবাস্তব এবং অসম্ভব। তবে বিশ্লেষকদের মতে এই দাবির পেছনে গভীর রাজনৈতিক মনস্তত্ত্ব এবং আঞ্চলিক ভূ রাজনৈতিক তাৎপর্য রয়েছে। প্রথমত, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশ ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানিয়ে আসছে। এই পরিস্থিতিতে চাকমা নেতারা মনে করছেন ভারত চাইলে বাংলাদেশকে পাল্টা চাপ দিতে পারে। তাদের প্রস্তাব সরাসরি সামরিক বা ভূখণ্ডগত কোনো পদক্ষেপ নয়, বরং জ্বালানি এবং বিদ্যুতের মতন গুরুত্বপূর্ণ বিষয়কে কাজে লাগিয়ে ঢাকার ওপর চাপ তৈরি করার কথা বলছেন তারা। দ্বিতীয়ত, তারা 1947 সালে সেই দেশভাগের বিষয়টিকেও আবার সামনে আনতে চাইছেন। চাকমা নেতা সুভাষ চাকমা সহ কয়েকজন আবার দাবি করেছেন 1947 সালে পার্বত্য চট্টগ্রাম পাকিস্তানের অংশ হওয়ার বিষয়টি ছিল ঐতিহাসিক ভুল। তারা এই বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার কথাও বলছেন। তবে এখানে একটা বিষয় কিন্তু ভীষণভাবেই গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজেতে সরাসরি কোনো জাতিগোষ্ঠী নিজেদের নামে মামলা করতে কিন্তু পারে না, সেখানে মূলত রাষ্ট্রই মামলা করতে পারে। তাই চাকমা নেতাদের এই উদ্যোগ বাস্তবে কিভাবে এগোবে সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। তবে আন্তর্জাতিক মহলের সামনে পার্বত্য চট্টগ্রামের মানুষের অধিকার এবং আত্মনিয়ন্ত্রণের বিষয়টি তুলে ধরার ক্ষেত্রে এই উদ্যোগ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হতেই পারে। 1997 সালের পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির অনেক বিষয় এখনও পুরোপুরি বাস্তবায়িত না হওয়ায় পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে দিন দিন কিন্তু অসন্তোষ বাড়ছে। তাই ভারতের সঙ্গে যুক্ত হওয়ার মতন চরম দাবি আসলে বাংলাদেশ সরকারের ওপর শান্তি চুক্তি বাস্তবায়নের জন্য চাপ তৈরির একটা রাজনৈতিক কৌশলও কিন্তু হতে পারে। পাশাপাশি আবার ত্রিপুরা, মিজোরাম এবং অরুণাচল প্রদেশে থাকা চাকমা নেতারা এই ইস্যুতে সরব হওয়ায় ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও চাকমা জনগোষ্ঠীর ঐক্য এবং দর কষাকষির ক্ষমতা বাড়তে পারে। ফলে বিশেষজ্ঞদের একাংশ আবার মনে করছেন যে এই পরিস্থিতিতে ভারতের উচিত চাকমা নেতাদের এই দাবিকে সম্পূর্ণ উপেক্ষা করা এবং একই সঙ্গে বাংলাদেশের বর্তমান সরকারের চোখে চোখ রেখে পাহাড়ি আদিবাসীদের মানবাধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য তীব্র কূটনৈতিক চাপ দেওয়া। আর ভারতের এই শক্ত অবস্থানের আবহেই যেন রাতারাতি সুর নরম করতে বাধ্য হয়েছে এবার বাংলাদেশ। যে ঢাকা কদিন আগেও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতকে একতরফা শর্ত চাপানোর দম্ভ দেখাচ্ছিল, সেই ঢাকার আত্ম অহংকারে এখন বড়সড় ধাক্কা লেগেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর বাতিল হয়নি বলে তড়িঘড়ি সাফাই গাইতে হচ্ছে এখন তাদের প্রেস সচিব সালেহ শিবলিকে। আসলে ক্ষমতার বাইরে থেকে রাজপথে ভারত বিরোধিতার সস্তা হাওয়া গরম করা যতটা সহজ, দিল্লির সাহায্য ছাড়া দেউলিয়া হতে বসা ওই রাষ্ট্র চালানো কিন্তু ততটাই অসম্ভব। সেটি এখন খুব ভালো করেই টের পাচ্ছে বিএনপির একাংশ এখন আড়ালে স্বীকার করছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ জ্বালানি এবং নজিরবিহীন বিদ্যুৎ সংকট কাটাতে ভারতের করুণা ছাড়া তাদের কোনো আর গতি নেই। তবে ভারত অতিরিক্ত 5,000 টন ডিজেল পাইপলাইনে পাঠিয়ে ইতিমধ্যেই ঢাকাকে কিন্তু বুঝিয়ে দিয়েছে যে জীবনদায়ী রসদের চাবিকাঠি আসলে কার হাতে রয়েছে। শুধু জ্বালানি নয়, চলতি বছরের ডিসেম্বরেই শেষ হতে চলেছে ঐতিহাসিক গঙ্গা জলবন্টন চুক্তির মেয়াদ। ফলে শুষ্ক মরশুমে 1 ফোঁটা বাড়তি জলের গ্যারান্টি আদায় করতে হলেও ওই প্রধানমন্ত্রী তারেক রহমানকে শেষ পর্যন্ত দিল্লির দরবারেই হাত পাততে হবে এবং নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি টেবিলে বসা ছাড়া তার আর কোনো উপায় নেই। আর ঝুলে থাকা তিস্তা চুক্তি নিয়েও যদি ঢাকা জল পেতে চায়, তাহলেও ভারতকে চটানোর মতন কাজ একেবারে আত্মঘাতী পদক্ষেপ হবে বলেই মনে করা হচ্ছে। তাহলে কি সব মিলিয়ে এবার বাস্তবতার জাঁতাকলে পিষ্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান? আর যে রাজনৈতিক দলগুলো ভোটের মাঠে আর রাজপথে ওই দিল্লি না ঢাকা স্লোগান তুলে চরম ভারত বিদ্বেষের তাস খেলেছিল, আজ নিজেদের অস্তিত্ব আর দেশের অর্থনীতি সচল রাখতে তাদেরই সেই দিল্লির চরণেই ঠাঁই খুঁজতে হচ্ছে। অর্থাৎ আন্তর্জাতিক কূটনীতিতে যে ফাঁপা সেন্টিমেন্টের কোনো দাম নেই, বরং নিজেদের জ্বালানি, বিদ্যুৎ আর জলের প্রয়োজন মেটাতে ওই ঢাকাকে যে শেষ পর্যন্ত দিল্লির লাইনেই চলতে হবে,
তা এক প্রকার পরিষ্কার। আর বাংলাদেশের রাস্তায় গরম গরম স্লোগান তোলা নেতারা কি বুঝতে পারছে যে ভারত এবং বাংলাদেশের মধ্যেকার এই সম্পর্ক কেবল কোনো একটি রাজনৈতিক দল বা সরকারের ওপর নির্ভরশীল নয়, বরং এটি ভৌগোলিক বাধ্যবাধকতা এবং অর্থনৈতিক পারস্পরিক চাহিদা এক ঐতিহাসিক সুতোয় বাঁধা। এরপরেও কি তাদের শুভবুদ্ধির উদয় হবে, নাকি তারা পাকিস্তানের পথে হেঁটে ভারত বিরোধিতার জিগির তুলেই যাবে? সেটাই এখন দেখা। আমাদের নজর থাকবে সেদিকে। আজ এ পর্যন্তই। নমস্কার।